আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ ইমরান স্যার। আজকে এইচএসসি ব্যাচ 2023 নিয়ে কিছু কথা বলার জন্য এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এইচএসসি ব্যাচ 2023 নিয়ে কিছু কথা বলবো, যারা কলেজে নতুন ভর্তি হচ্ছ তাদেরকে নিয়ে। প্রথমেই আসি, আমরা কলেজে যে ভর্তি হব এই বিষয়টি কথা বলি। অনেকেই চিন্তা করে যে আমি যদি একটা ভালো কলেজে ভর্তি হতে পারি তাহলে আমার ইন্টারের 2টা বছর হয়তোবা ভালো একটা রেজাল্ট আসবে 2টা বছর পর যখন বোর্ড পরীক্ষা দিব। আবার অনেকে মনে করতে পারো যে আমি যদি কোনো নর্মাল একটা কলেজে ভর্তি হই তাহলে দেখা যেতে পারে যে আমার রেজাল্টটা খারাপ আসতে পারে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমরা যখন বোর্ড পরীক্ষা দিতে বসি তখন কি আমাদের কোথাও লেখা থাকে যে আমি এই কলেজ থেকে এসেছি বোর্ড পরীক্ষা দিতে? আমাদের কারো গায়ে কিন্তু লেখা থাকে না যে আমি নটরডেম থেকে এসেছি বোর্ড পরীক্ষা দিতে, বা আমি রাজকোত্তরা থেকে এসেছি, বা আমি গ্রামের এক প্রত্যন্ত কলেজ থেকে এসেছি বোর্ড পরীক্ষা দিতে। কারো গায়ে কিন্তু লেখা থাকে না। আচ্ছা, তারপর কথা হচ্ছে যখন আমাদের খাতাটা মূল্যায়ন করা হয়, স্যার বা ম্যাডাম যখন মূল্যায়ন করে তখনও কিন্তু সেই খাতার মধ্যে লেখা থাকে না যে তুমি কোন কলেজে পড়েছিলে 2টা বছর। তুমি কি নটরডেমে পড়েছিলে, রাজকোত্তরে পড়েছিলে, নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ নামকরা কলেজগুলোতে পড়ে পরীক্ষাটা দিয়েছো, এরকম কিন্তু কোনো তথ্য লেখা থাকে না। আচ্ছা, সো দেখো, তোমার পরিচয়টা কেউ জানতেছে না, তোমার ব্যাকগ্রাউন্ডও কেউ জানতেছে না। সো কথা হচ্ছে যে একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট কখনোই কিন্তু কলেজের উপর ফ্যাক্ট করে না। আমি আবারও বলতেছি, একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট কখনোই কলেজের উপর ফ্যাক্ট করে না। আচ্ছা, সো এটা বুঝতে পারলাম, যদি কলেজের উপর ফ্যাক্ট না করে অবশ্যই আমার নিজের ব্যক্তিগত যে কার্যক্রম তার উপর ফ্যাক্ট করতেছে। আচ্ছা, সো দেখো যে আমাদের যে পড়ালেখাটা সেটা আমাদেরই করতে হয়, কলেজ যে বিষয়টা সেটা আমাদের সাপোর্ট করবে। আমাদের অনেকের হতে পারে যে হ্যাঁ, ভালো যেহেতু কলেজ, ভালো শিক্ষক পাওয়া যাবে, হ্যাঁ এটা অবশ্যই রাইট। যেমন মনে করো যে নটরডেম কলেজের যে শিক্ষক তারা যেভাবে পড়ায়, গ্রামের একটা প্রত্যন্ত কলেজের শিক্ষক কিন্তু পড়ালেখাটা, তাদের পড়ানোর সিস্টেম কিন্তু এক নয়। তাই বলে কি যে পড়ালেখা যে করে চান্স পাওয়া বা না পাওয়া সেটা কি এক হবে? কখনই এক হবে না। সো দেখা যাবে যে তুমি যতটুকু চেষ্টা করবে নিজের উদ্যোগ থেকে, হতে পারে তুমি গ্রাম থেকে পড়তেছো, হতে পারে তুমি শহর থেকে পড়তেছো, তুমি যে জায়গা থেকেই পড়ো না কেন, তোমার যে চেষ্টা, পরিশ্রম, মেধা, এটাই তোমার 2 বছর পর রেজাল্ট হিসেবে আসবে, বা তুমি ভালো একটা জায়গায় পজিশনে পাবা বা চান্স পাবা। সো এটা ভেবো না যে ভালো একটা কলেজে ভর্তি হতে পারিনি দেখে আমার এইচএস রেজাল্টটা খারাপ আসবে, এই বলে পড়ালেখার প্রতি একটা দুর্বলতা পোষণ করো না। সো সবাইকে বলতেছি, সবাই কি এতটুকু বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে প্রসঙ্গ কি? এরপরে প্রসঙ্গ হচ্ছে যে আমরা তো সকলেই মোটামুটি সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছি। যদি কেউ গ্রুপটা চেঞ্জ করতে চায় তাহলে তার জন্য কি হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি সায়েন্স থেকে আর্টস বা কমার্সে যাই তাহলে আমার ক্ষতি কি আর লাভ কি? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তুমি যেহেতু 9-10-এর 2টা বছর সায়েন্স বিভাগে ছিলে, এই সায়েন্স বিভাগের যে পড়ালেখাগুলো তুমি করেছো সবকিছু মোটামুটি তোমার জানা আছে। কিন্তু তুমি যখন কলেজে উঠে গ্রুপটা চেঞ্জ করবা, আর্টস বা কমার্স নিবা, তখন কিন্তু তুমি নতুন একটা পরিবেশে পাড়া দিচ্ছ বা নতুন নতুন একটা জগতে যাচ্ছ। সেখানে গিয়ে দেখা যাবে যে টানা 2টা বছর তুমি সে পড়ালেখার মধ্যে হিমশিম খাচ্ছ, তাদের সাথে মানিয়ে নিতে পারতেছো না। আমি তোমাদের একটা কথা বলি, উদ্ভাসের সোহাগ ভাইয়া, তোমরা হয়তো অনেক নাম শুনেছো বা নাম শুনিনি, উদ্ভাসের সোহাগ ভাইয়া একটা কথা বলেছিল যে আমাদের 9-10-এর যে সিলেবাসটা সেটা হচ্ছে ছোট্ট একটা পুকুরের মতো, আর 9-10-এর যে সময়টা থাকে আমাদের কাছে সেটা হচ্ছে সমুদ্রের মতো। আর ঠিক বিপরীতটা হয় আমার কলেজ লাইফে। আমার কলেজ লাইফের সিলেবাস হচ্ছে একটা সমুদ্রের মতো, আর কলেজ লাইফের সময় হচ্ছে ছোট্ট একটা পুকুরের মতো। সো এখন চিন্তা করো যে তুমি 2 বছর পর যদি গ্রুপটা চেঞ্জ করে অন্য গ্রুপে যাও, তোমার সিলেবাস থাকবে হিউজ সমুদ্রের মতো একটা অংশ, আর তোমার কাছে যে সময়টা সেটা ছোট্ট একটা পুকুরের মতো অংশ থাকবে। সো দেখা যাবে যে এত বড় একটা সিলেবাস শর্ট সময়ের মধ্যে সমাধান করাটা একেবারেই আনইজি বা একেবারে অসম্ভব, প্রায় আমার আমার কাছে যেটা মনে হয় আর কি। সো আমার সাজেস্ট হচ্ছে যে তোমরা যে গ্রুপেই আছো কলেজে সেই গ্রুপেই ভর্তি হও, অন্য গ্রুপে যাওয়াটা চিন্তাও করবে না।
তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কিন্তু সেরকমভাবে তুলনামূলক আসবে না। যদি আসে সেটা ব্যতিক্রম একটা বিষয়, যদি পরিশ্রম মেধা থাকে সেটা অন্য একটা বিষয়। কিন্তু যেটা কথা হচ্ছে, আমি টানা 2 বছর যেগুলো পড়েছি, আমার ইন্টারে ভর্তি হওয়ার পরে বিষয়গুলো একটু বেড়ে যাবে। অর্থাৎ আমি যখন এবিসিডি পড়তেছি, আমরা যখন একটু বড় ক্লাসে উঠবো, তখন দেখা যাবে আমার একটা লেটার লিখতে হচ্ছে বা একটা কম্পোজিশন লিখতে হচ্ছে। এই যে লেটার কম্পোজিশন, এটা কিন্তু আমাদের এবিসিডি অক্ষর হিসেবে আসতেছে। ওকে, সো ভিন্ন কোন অক্ষর থেকে কিন্তু আসতেছে না। সো বিষয়টা এরকমই, যখন আমরা একটা গ্রুপ থেকে উপরে ক্লাসে যাব, সেই গ্রুপেই থাকবো, তখন আমাদের সেই পিছনের গ্রুপে যে পড়ালেখাগুলো ছিল সেগুলো একটু বেড়ে যাবে আর কি, এই বিষয়। কিন্তু গ্রুপটা চেঞ্জ করলে দেখা যায় আসমান জমিন তফাৎ। সায়েন্সের সাথে কমার্সের কোনো মিলই থাকবে না, বা কমার্স আর্টস সায়েন্স কোনো মিল নেই, সম্পূর্ণটা হচ্ছে ডিফারেন্ট একটা জগৎ। সো এটা ছিল 2 নম্বর টপিক, যে প্রত্যেকে যেহেতু কলেজে ভর্তি হচ্ছ, সো সায়েন্স গ্রুপেই থাকার চেষ্টা করবা। সো সবাইকে বলতেছি, সবাই এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আমরা তো 2টি টপিক নিয়ে আলোচনা করলাম, যদি এর মধ্যে কোনো প্রশ্ন তোমাদের থাকে বলতে পারো। কারো কি কোনো প্রশ্ন আছে এর স্যার মাঝখানে? আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলো। অনেকে বলছে নাকি আমরা টাইমটা অনেক কম পাবো, আমাদের পরীক্ষা 23 সালে মার্চ এপ্রিল মাসেই হবে, এটা কি ঠিক? হ্যাঁ, এটাও একটা। তাহলে তো আমরা হ্যাঁ, 2 বলতেছি। বছর সময় পাচ্ছি না। হ্যাঁ, এটাও একটা রাইট পয়েন্ট। এটা এখনো পুরোপুরি শিওর করে বলা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, এটা মোটামুটি শিওর যে তোমাদের সময়টা কম থাকতেছে, কারণ তোমাদের ব্যাচটা হচ্ছে এইচএসসি 2023 ব্যাচ। অলরেডি 2022 ব্যাচ রানিং, আজ হচ্ছে জানুয়ারির 4 তারিখ। সো দেখো, তোমাদের এই বছরটা হচ্ছে মোটামুটি 22, তারপরই তো 23। সো তোমাদের যদি ব্যাচটা 2023 হয়, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের 23 সালের মাঝামাঝিতে পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষার কথা বলতেছি। তার মানে তোমাদের হাতে মোট সময় থাকতেছে প্রায় 1.5 বছর। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, যারা আর কি সাধারণ নিয়মে কলেজে ভর্তি হয়, তাদের ক্ষেত্রে 2 বছরই থাকে প্রায়। কিন্তু যেহেতু করোনার জন্য আমাদের প্রত্যেকের শিক্ষা ব্যবস্থার একটু চেঞ্জ আসছে, সো তোমাদের ক্ষেত্রেও এরকমটাই হবে, যে তোমরা পুরোপুরি 2টা বছর পাচ্ছ না। সো এই দিক থেকে তোমাদের সিলেবাসটা, যদিও সিলেবাসটা সম্পূর্ণ, এখানে শর্ট সিলেবাসের কথা বলে নাই এখনো, তোমাদের সম্পূর্ণ সিলেবাসই পরীক্ষা হচ্ছে, কিন্তু সময়টা থাকতেছে আরো কম। সো এদিক দিয়ে একটু কষ্ট করে বেশি পরিশ্রম করতে হবে আর কি। আচ্ছা, এরপরে যদি কার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, আশা করি আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখন মোটামুটি আমরা যতটুকু আলোচনা করলাম, এতে আশা করি কমপ্লিট হয়েছে। এখন আমরা আরো কিছু কথা বলবো, সেটা হচ্ছে বই সিলেকশন নিয়ে। আমরা যেহেতু মোটামুটি আমরা সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছি, আশাবাদী আমরা। এখন কথা হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সরকারি কলেজ বেসরকারি কলেজ, কোন কলেজে ভর্তি হওয়াটা ভালো বা খারাপ। এখন কথা হচ্ছে যে, কলেজে একটা ভর্তি হলেই হয়, সরকারি আর বেসরকারি কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় সরকারি কলেজে সুযোগ সুবিধা একটু বেশি থাকে। হ্যাঁ, দেখা যায় সেই জায়গায় তোমাদের পড়ার প্রতি চাপটা বেশি থাকে না, বা স্যার ম্যাডামরা বেশি প্রেশার দেয় না। আর সাধারণত বেসরকারি যে কলেজগুলো থাকে সেগুলোতে দেখা যায় প্রচুর প্রেশার দেয়। বিশেষ করে ঢাকার দিকে যে কলেজগুলো থাকে বা নামকরা যে কলেজগুলো থাকে, সেগুলোতে দেখা যায় প্রচুর প্রেশার দেয় পড়ালেখার প্রতি। এটা অবশ্য ইফেক্টিভ, কারণ কি, পড়ালেখার প্রতি প্রেশার না থাকলে কলেজ লাইফে অনেকের পাংখা গজায়। স্কুল থেকে লাফ দিয়ে কলেজে উঠলে মনে হয় আমি তো বড় হয়ে গেছি, আমার আর কিসে পড়ালেখা, আমি এইচএসসি পরীক্ষায় যাব, বোর্ড পরীক্ষায় মনে যা ইচ্ছা হয় তাই লিখে দিব, পাশ করে যাব। কিন্তু তার যে মনে যে কল্পনা, এটা হচ্ছে আকাশ কুসুম, জীবনও সম্ভব হবে না। কারণ এসএসসি লেভেলের পড়ালেখা আর এইচএসসি লেভেলের পড়ালেখা পুরাই আসমান জমিন তফাৎ। যখন তোমরা পড়ালেখায় যাবা ইন্টার লেভেলে, তখনই বুঝতে পারবা। সো একটা কথা বলি, তোমরা চেষ্টা করো প্রথমে প্রত্যেকের রেজাল্ট অনুযায়ী সরকারি কলেজগুলোতে যাতে অ্যাডমিট হতে পারো, ভর্তি হতে পারো। যদি ভর্তি হওয়া একেবারেই পসিবল না হয়, তাহলে তোমরা বেসরকারিতে একটা ভর্তি হয়েও সমস্যা নেই। আর কথা হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড, আমি একটা সরকারি কলেজের স্টুডেন্ট ছিলাম, সরকারি কলেজ থেকে আমি পাশ করছি। সো আমি যেহেতু সরকারি কলেজের স্টুডেন্ট ছিলাম, সো আমি জানি যে সরকারি কলেজের সুযোগ সুবিধা কীরকম বা পড়ালেখার পেশা কীরকম। আচ্ছা,
আর ফাইনালি যে কথাটা সেটা হচ্ছে যে পড়ালেখার প্রেশারটা নিজের প্রতি দিতে হবে। কেউ যদি তোমাকে প্রেশার দিয়ে পড়ালেখা করায় তাহলে হচ্ছে যে তোমার উপর জোর জবরদস্তি করে কিছু গেলানো হচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে তেমন কোনো কাজে দেবে না। তুমি যে নিজের ইচ্ছায় একটা কাজ করো সেই কাজের প্রতি যে একটা ফলাফল বা প্রশান্তি তুমি পাবে, কেউ যদি তোমাকে জোর করে সে কাজটা করায় সেই প্রশান্তি তুমি কখনো পাবে না। ওকে, সো এটাই আর কি সামারি, যে পড়ালেখাটা আমাদের নিজের কাছে, আমাদের যদি যতই প্রেশার করা হোক আমরা যদি মন থেকে নিজের চেষ্টায় পড়ালেখাটা না করি, সেই পড়ালেখা করাটা আর না করাটা একই কথা, শুধু শুধু পরিশ্রম করা আর কি। ওকে, সো অনেক কথা বললাম, এখন আমরা বই সিলেকশনের কথা একটু বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের যে 9-10-এর যে সিলেবাস, 9-10-এর সিলেবাসটা হচ্ছে বোর্ড কেন্দ্রিক। বোর্ড বই অনুসারে আমাদের সিলেবাসটা থাকে এবং আমরা বোর্ড বইটা পড়ালেখা করি 2 বছর। আমাদের কলেজ লাইফে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের বোর্ড বই বলতে কোনো বই থাকবে না। অর্থাৎ দেখো যে 9-10-এ যে বইগুলো ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি বা যাই বলি আর কি, যতগুলো বই থাকে সবগুলো বই কিন্তু বোর্ড থেকে দিয়ে দেয়। কিন্তু কলেজ লাইফে বা কলেজের যে বইগুলো সেগুলো কিন্তু কোনো বোর্ড থেকে আসা বই না। কলেজের যে বইগুলো ফলো করা হয় সেগুলো হচ্ছে বিভিন্ন লেখকের বই। বিভিন্ন বিজ্ঞানীগণ আমাদের কলেজে পড়ার জন্য, স্টুডেন্টদের জন্য তারা বই লিখে থাকে, এজন্য বলা হয় লেখকের বই। সো এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু বোর্ড বই পাচ্ছি না, আমাদের লেখকের বই পড়ে পরীক্ষা দিতে হবে। আর লেখকের বই পড়ার জন্য কোন কোন লেখকের বই ফলো করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কথা। অনেকেই দেখা যায় যে বাজারে যায় লাইব্রেরিতে, অনেক অনেক লেখকের বই পাওয়া যায়। এখন কথা হচ্ছে সে তো একেবারে নতুন, সে কি করে বুঝবে কোন লেখকের বইটা মানানসই, কোন লেখকের বইটা মানানসই না। সো এটা হচ্ছে তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। সো এই বিষয়ে আমি একটু কথা বলবো যে কোন বইটা তোমাদের ফলো করলে ইনশাল্লাহ আশা করি 2টা বছর তোমরা মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষার হলে যেতে পারবে। আচ্ছা, সো আমরা শুরু করতেছি আমাদের বই সিলেকশনের বিষয়টা। সো দেখো, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ফিজিক্স। আমাদের ফিজিক্স এর প্রথম পত্র, দ্বিতীয় পত্র। হ্যাঁ, একটা কথা বলি, তোমরা অনেকে হয়তো জানো বা অনেকেই জানো না, আমাদের যখন কলেজ লাইফে পড়ালেখাটা করব প্রতিটা বিষয়ের 2টা করে পত্র থাকে। ফিজিক্স প্রথম পত্র, ফিজিক্স দ্বিতীয় পত্র। ফিজিক্স প্রথম পত্র হচ্ছে একটা বই, ফিজিক্স দ্বিতীয় পত্র হচ্ছে আরেকটা বই। ওকে, আর আমাদের বোর্ড পরীক্ষাটাও সেম, প্রতিটা পত্রের জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে হয়। যেমন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হবে একদিন, 100 মার্কের, যেহেতু 25 মার্ক হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, সো 75 মার্কের পরীক্ষা হবে। আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আরেকটা পরীক্ষা হবে, সেটা হবে পরবর্তী কোনো একদিন। ওকে, সো পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে কখনোই পরীক্ষা হবে না, এটা মনে রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে বইটা ফলো করতে পারি ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় পত্রের জন্য, আমি নাম লিখেছি, আমাদের যে লেখকের নামটা এখানে সেটা হচ্ছে ডক্টর শাহজাহান তপন। আমরা এটাকে সাধারণত তপন স্যারের বই বলে থাকি। লাইব্রেরিতে যখন যাবা তখন বলবা যে ফিজিক্সের তপন স্যারের বই দেখান, তখন দেখতে পাবা যে নীল রঙের একটা বই দেওয়া থাকবে তোমাদের, সেটা হচ্ছে প্রথম পত্র। আর দ্বিতীয় পত্রটা হচ্ছে লাল রঙের। আচ্ছা, এরপরে যে লেখকটা তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে ইসহাক স্যারের বই, লেখা থাকবে ইসহাক স্যার, ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই। সো সবাইকে বলতেছি, এতটুকু অংশ তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে আমরা কোনটা কিনবো। তোমরা যেটা করবা, তোমরা লাইব্রেরিতে গিয়ে ডক্টর শাহজাহান তপন স্যারের বইটাও দেখবা, ইসাক স্যারের বইটাও দেখবা। তোমার কাছে যে বইটা সহজ লাগবে বা তুমি যে বইটা খোলার পরে তোমার চোখে সহজভাবে ধরা দিবে যে পড়াগুলো বা যে বিষয়গুলো, সেই বইটা তুমি কিনবা। হতে পারে সেটা তপন স্যারের বই, হতে পারে সেটা ইসাক স্যারের বই। আমি ব্যক্তিগতভাবে আমরা শাহজাহান তপন স্যারের বইটাই ফলো করতাম। সো আমি এটা সাজেস্ট করতে পারি তোমাদের যে শাহজাহান তপন স্যারের বইতে মোটামুটি যে পড়াগুলো থাকে সেগুলো সাজানো গোছানো থাকে আর কি। সো একটা বিষয় যখন সাজানো থাকবে আমাদের পড়াটা মুখস্থ ততটা সহজে হবে। আর একটা বিষয় যখন কঠিন এলোমেলোভাবে থাকবে সেটা মুখস্থ হতেও এলোমেলোই হবে, অর্থাৎ সময় লাগবে। সো আশা করি বিষয়টা বুঝাতে পারলাম তোমাদের। এরপরে 2 নাম্বার হচ্ছে আমাদের কেমিস্ট্রি বা রসায়ন। এটাও সেম, প্রথম পত্র দ্বিতীয় পত্র। এক্ষেত্রে আমরা 3টা বইয়ের কথা সাজেস্ট করতেছি তোমাদেরকে। 1 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে গাজী মোহাম্মদ আহসানুল কবির বই, এই বইটা আমরা ফলো করতাম। এই বইটা মোটামুটি সাজানো গোছানো আছে। তারপরে
হচ্ছে হাজারি ও নাগ স্যারের বই। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে বইটা হাজারি ও নাগ স্যারের বই, এই বইটা অনেকটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য। এইচএসসি লেভেলের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, আর ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেডিকেল, তারপর হচ্ছে ভার্সিটি, এগুলোতে এবং ইঞ্জিনিয়ারিং যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর ভর্তি পরীক্ষাতে এই বইটার বেসিক যেই কথাগুলো থাকে সেখান থেকে ভিত্তি করে প্রশ্ন করা হয়। সো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে হাজারি ও নাগ স্যারের বইটা কিনে ফেলার। আর লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই। তোমরা চাইলে এই বইটাও দেখতে পারো, এই বইটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। সো এই তিনটার মধ্যে তোমরা অবশ্যই হাজারি ও নাগ স্যারের বইটা ফলো করবা, কেনার চেষ্টা করবা। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি সাজেস্ট করি, এটা তোমরা যদি পারো তাহলে ইউজ করো, আহসানুল কবির স্যারের বই আর কি। আর যদি পারো এটা কিনতে পারো, সমস্যা নেই। সো এই তিনটার মধ্যে সাজেস্ট করলাম, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ক্রয় করবা। সবাই এতটুকু বুঝতে পারলা কি না আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে হায়ার ম্যাথ। আচ্ছা, হায়ার ম্যাথের জন্য ঠিক সেম। হায়ার ম্যাথ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা পত্রের জন্যই আমরা যে বইটা ফলো করতে পারি সেটা হচ্ছে অসীম কুমার সাহা। এটা হচ্ছে মোটামুটি একটা সাধারণ সাজানো গোছানো একটা বই। আমার কাছে এটাই ভালো লাগতো, সো আমি এটাই কিনছিলাম, আমাদের এটাই কলেজে পড়াতো আর কি, অসীম কুমার সাহা। তারপর হচ্ছে এস ইউ আহমেদ, এটাও মোটামুটি ভালোই। তারপর হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বই, কারণ বিশেষ করে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষাগুলো হয়, বুয়েট, তারপর হচ্ছে কুয়েট, রুয়েট, চুয়েট, সবগুলোতেই দেখা যায় কেতাবউদ্দিন স্যারের যে বইটা থাকে সেটার বেসিকের উপর ডিপেন্ড করে অনেক প্রশ্ন করা হয়। বা আমি এমন একটা কথা শুনেছিলাম যে বুয়েটের ভর্তি পরীক্ষায় কেতাবউদ্দিন স্যারের বইতে যে প্রশ্নগুলো পাওয়া যায় সেগুলো হুবহু কমন পাওয়া যায়। আমি কথাটা শুনেছিলাম, কিন্তু আমি এখনো শিওর এটা প্রমাণ পাইনি, কারণ আমি তো বইটা পড়িনি, সো জানিও না। আর আমি বইটা ভর্তি পরীক্ষাও দেইনি। ওকে, সো তোমাদেরকে বলতেছি তোমরা হায়ার ম্যাথের জন্য মোটামুটি এই বইটা রাখতে পারো, সেটা হচ্ছে অসীম কুমার সাহা। আর পাশাপাশি কেতাবউদ্দিন স্যারের বইটাও রাখতে পারো। ওকে, সো দেখবা যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ক্রয় করার চেষ্টা করবা। এরপরে হচ্ছে আমাদের বায়োলজি। বায়োলজির জন্য এই দুইটা বই তোমাদের কিনতে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। সেটা হচ্ছে বায়োলজি প্রথম পত্র আবুল হাসান স্যার এবং বায়োলজি দ্বিতীয় পত্র গাজী আজমল স্যার। এই দুইটা বই অনেক সুন্দর, দেখতে অনেক ভালো, পড়তে অনেক মজা। আমাদের মোটামুটি বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এই দুইটা স্যারের বই প্রচলন আছে, আবুল হাসান স্যারের বই এবং গাজী আজমল স্যারের বই। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি এই দুইটা বইটাই ফলো করা হয়, বেসিক নিয়ম থেকে যে প্রশ্নগুলো করা হয় আর কি। বায়োলজি প্রথম পত্র, আমি আবার বলতেছি, বায়োলজি প্রথম পত্র অবশ্যই আবুল হাসান স্যারের বইটা কিনবা, আর বায়োলজি দ্বিতীয় পত্র অবশ্যই গাজী আজমল স্যারের বইটা কিনবা। সো এতটুকুই ছিল আমাদের মোটামুটি বই সিলেকশন নিয়ে আলোচনা। সো সবাইকে বলতেছি, সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানো আমাকে। জি স্যার। আচ্ছা, বাকি একটু কথা বলো যারা আছো ক্লাসে, সবাই ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে হ্যাঁ, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার, একটা বই দিয়ে কি কভার হয়ে যাবে? ও আচ্ছা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো, আমি এটা বলতে ভুলেই গেছি। এখন কথা হচ্ছে, হ্যাঁ, আমরা বই কিনবো, বই কয়টা কিনবো। আমরা যে কয়টা বই লেখকের বই দেখালাম মোটামুটি সবই ইম্পর্টেন্ট এবং সবই গুরুত্বপূর্ণ লেখকের বই। এখন কথা হচ্ছে যে সবসময় একটা কথা মনে রাখবা যে আমি ফোকাস করব শুধুমাত্র একটা পয়েন্টে। আমি ফোকাস করব শুধুমাত্র একটা পয়েন্টে। আমাদের পয়েন্ট থাকতে পারে অনেক, কিন্তু ফোকাস করতে হবে একটা জায়গাতেই। ওকে, সো আমি বলতেছি তোমরা সর্বপ্রথম যে কোনো একটা বইকে ফলো করে ইন্টারে 2টা বছর পড়বা। একটা বই, মনে করো ফিজিক্সের কথা বলতেছি, ফিজিক্সের তুমি তপন স্যারের বইটা কিনলা, তপন স্যারের বইটা কিনতেছো এবং এই বইটাই তোমরা পড়া শুরু করবা। ওকে, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই। এবং পাশাপাশি ইসাক স্যারের বইটাও রাখতে পারো। লাইব্রেরিতে গিয়ে 2টা বই কিনবা, তপন স্যারের বইটাও কিনবা, ইসাক স্যারের বইটাও কিনবা, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ 2টা লেখকের বই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কি 2টা বই পড়বো? 2টা বই পড়া লাগবে না, তুমি পড়বা যে কোনো একটা বই, হয় ইসাক স্যারের বইটা পড়বা বা তপন স্যারের বইটা পড়বা। এখন কথা হচ্ছে যদি আমি একটা বই পড়ি তাই 2টা বই কিনবো কেন?
দুইটা বই কেনার অর্থ হচ্ছে যে আমাদের এমন কিছু কিছু ইনফরমেশন থাকে যে ইনফরমেশনগুলো সকল বইতে কিছু কিছু কম থাকে, বেশি থাকে। যেমন মনে করো যে আমার একটা ইম্পর্টেন্ট তথ্য লাগতেছে, সেই তথ্যটা আমি খুঁজে পাচ্ছি না একটা বইতে। সো আমি চাবো যে সেই তথ্যটা অবশ্যই আমার জানতে হবে, কারণ কি বোর্ড পরীক্ষা কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা আমার অবশ্যই কেউই জানে না। সো আমাদের অবশ্যই প্রয়োজন হবে একাধিক লেখকের বই রাখা, যাতে করে আমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো বা তথ্যগুলো জানতে হবে সেগুলো যাতে আমরা সহজে পেয়ে যাই। সো বলতেছি তোমরা অবশ্যই একটা লেখকের বই ফলো করবা, পাশাপাশি একাধিক লেখকের বই রাখতে পারো। সেগুলো জাস্ট মাঝে মাঝে দেখবা যে কি কি ইনফরমেশন তোমার জানা প্রয়োজন, সেই ইনফরমেশনগুলো জাস্ট নোট করে রাখবা সেই বইতেই। মনে করো তুমি শাহজাহান তপন স্যারের বইটা পড়তেছো, শাহজাহান তপন স্যারের বইয়ের ছোট্ট একটা জায়গাতে লিখে রাখবা যে তথ্যটা তোমার মিসিং আছে অন্য যে কোনো লেখকের বই থেকে। যে প্রশ্ন করেছিলে সে কি আমার কথা বুঝতে পেরেছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। হ্যাঁ আরেকটা কথা, হ্যাঁ গাণিতিক পদার্থবিজ্ঞান আর গাণিতিক রসায়ন বইটা কি এখন লাগবে? হ্যাঁ আচ্ছা বলতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ আরেকটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে যে যদি মনে করো যে আমার পক্ষে সম্ভব দুইটা লেখকের বই ফলো করা, হ্যাঁ সেটা করতে পারো, সেটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত মর্জি। কিন্তু সাধারণভাবে আমি যে কথাগুলো বলতেছি সকলের জন্য আর কি, সাধারণ যেটা মানুষ আমরা আছি প্রত্যেকের জন্যই আর কি সাধারণভাবে একটা বই ফলো করা উচিত। আর তারপরে পাশাপাশি সহকারী বই হিসেবে আরেকটা লেখকের বই রাখা উচিত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বললা যে গাণিতিক পদার্থবিজ্ঞান বা গাণিতিক রসায়ন বইটা রাখলে কি হয় বা রাখা যাবে কিনা। হ্যাঁ এদের রাখতে পারো অবশ্যই, কারণ কি দেখা যায় গাণিতিক পদার্থবিজ্ঞান বা গাণিতিক রসায়ন বইটাতে আমাদের ম্যাক্সিমাম অনেকগুলো লেখকের বইয়ের যে গাণিতিক প্রবলেমগুলো থাকে সেগুলো সমাধান করা থাকে একটা বইতে, তার নাম হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। মনে করো আমার ফিজিক্সের লেখক হচ্ছে পাঁচটা পাঁচটা লেখকের বইতে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান একটা বই তৈরি করে, সেই বইটার নাম হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। সো সেই বইটা রাখলেও তোমাদের যেই প্রবলেম সমাধানের যে ইয়াটা থাকবে, ভয়টা থাকবে, সেটা আসলে দূর হয়ে যাবে। কারণ কি দেখো আমাদের একটা লেখকের বইতে কিন্তু সকল ধরনের প্রবলেম দেওয়া থাকে না বা সকল টাইপের প্রবলেম দেওয়া থাকে না, কিছু কিছু ব্যতিক্রমী প্রশ্ন দেওয়া থাকে বিভিন্ন লেখকের বইতে। সো দেখা যায় যে প্রত্যেকটা লেখকের বই থেকে কিছু কিছু পরিমাণ প্রশ্ন কালেক্ট করে তারপরে আমাদের যে বইটা রচনা করা হয় গাণিতিক পদার্থবিজ্ঞান সেটা অনেকটা ইফেক্টিভ। সো সেটা রাখলে তোমাদের যে প্রবলেম সমাধানের বিষয়টা যে বেশি প্র্যাকটিস করতে হবে সেটা অনেকটা কার্যকরী ভূমিকা রাখবে। সো যে প্রশ্ন করেছিলে আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, সো আরেকটা কথা বলি, তোমরা যদি একাধিক লেখকের বই পড়ো তাহলে তোমাদের মনে রাখার জন্য অনেক কষ্ট হবে। আমি একটু পরে একটা বিষয় দেখাতাম, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা নিয়ে একটু কথা বলতাম আর কি। মনে করো তুমি দুইটা লেখকের বই পড়ছো, এখন পরীক্ষায় প্রশ্ন আসলো একটা, এখন তুমি চিন্তা করবা আমি এই প্রশ্নটা কি তপন স্যারের বই থেকে লিখবো নাকি ইসাক স্যারের বইতে লিখবো, তপন স্যারের বইতে কি ছোট না ইসাক স্যারের বইতে ছোট। এগুলো চিন্তা করতে করতে দেখবা যে মনেই পড়তেছে না, তখন দেখা যাবে অনেক ঝামেলা, সমস্যা তো বড়। সো সাজেস্ট হচ্ছে যে একটা বই ফলো করবা, এমনভাবে ফলো করবা যাতে এ টু জেড সেই বইয়ের সবকিছু মনে রাখতে পারো। আমার প্রয়োজন নেই যে 100টা লেখকের বই ফলো করে 100টা লেখকের বই মুখস্থ করা, আমার কখনই এটা প্রয়োজন নেই, আর এটা আমাদের সম্ভবও না। পরীক্ষার খাতায় আমরা যে কি লিখবো আমাদের টেনশনই তো সব ভুলে যাব, সেখানে আবার এতগুলো কথা মনে রাখবো কিভাবে, এই লেখকের এই তথ্য কি বলছে, সেই তথ্য কি বলছে, ওই জায়গায় কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, এগুলো মনে রাখতেই তো শেষ, লেখার তো সময় নাই। সো বলতেছি যে সব সময় একটা বই ফলো করবা, এমনভাবে ফলো করবা যাতে করে তোমাদের সবকিছু এ টু জেড ক্লিয়ার হয়ে যায়, যাতে সবকিছু বুঝতে পারো। আচ্ছা, সো এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের বই সিলেকশনের টপিকটা শেষ। সো যে কথাটা বলবো এই কথাটা যদি মনে রাখতে পারো আশা করি 2টা বছর ইনশাল্লাহ কাজে দিবে তোমাদের। পাওয়ারফুল কথা, এই কথাটা একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স প্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত একজন ভাইয়া বলেছিল, আমি তার কাছ থেকে শুনেছিলাম। কথাটা হচ্ছে এরকম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমাদের কলেজ লাইফের বা শিক্ষা জীবনের সবচাইতে পাওয়ারফুল কথা আমি এটাই মনে করি, কারণ এটা আমি ফিল করি। কথাটা হচ্ছে আমি যতটুকুই পড়ব মনে রাখার জন্য পড়ব। আমি আবার বলতেছি, আমি যতটুকুই পড়ব অবশ্যই অবশ্যই মনে রাখার জন্যই পড়ব।
এখন কথা হচ্ছে এই কথাটা আমরা কিভাবে ফিল করব, ছোট্ট একটা উদাহরণ দিই। আচ্ছা, সবাইকে বলতেছি, এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো আমি যা বললাম? একটু জানাও আমাকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি উদাহরণ দিই, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে এই বিষয়টা। দেখো, আমাদের পদার্থবিজ্ঞানে, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম পত্রের আলোচনা ছিল, আমি নোট করেছিলাম। আচ্ছা, আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মৌলিক ও লব্ধ রাশি, এগুলো মনে রাখার জন্য আমাদের কিছু নিয়ম মনে রাখতে হয়। আমাদের মৌলিক রাশি হচ্ছে মোট 7টি। এই 7টি মৌলিক রাশি আমরা যদি সহজে মুখস্থ করতে চাই, তার আমাদের কি করতে হবে? অনেকে চিন্তা করে যে আমরা 7টা মৌলিক রাশি অনর্গল মুখস্থ করব, 7টা যে মৌলিক রাশি আছে সিরিয়াল বাই মুখস্থ করব। দেখা যাবে তার মুখস্থ করার যে নিয়মটা সেটা সর্বোচ্চ 1 সপ্তাহ থাকবে, বা চিন্তা করতে পারি 1 মাস থাকবে, এর বেশি কিন্তু থাকবে না। কিন্তু কথা হচ্ছে যে এত কষ্ট যে মুখস্থ করলাম, লাভটা কি হলো? ভুলিতে গেলাম। কথা হচ্ছে যাই পড়বো মনে রাখার জন্য পড়বো, এটা হচ্ছে পাওয়ারফুল কথা। এখন দেখি মনে রাখার জন্য যে পড়বো কিরকম হতে পারে সেই পড়াটা। দেখো, আমাদের এখানে মোট 7টাই হচ্ছে আমাদের মৌলিক রাশি, যেগুলো দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দৈর্ঘ্য, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, তাপমাত্রা, ভর, সময়, তড়িৎ প্রবাহ। এই 7টাই হচ্ছে মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশি থেকেই এমসিকিউ প্রশ্নে আসে নিচের কোনটি মৌলিক রাশি বা মৌলিক রাশি নয়। এখন কথা হচ্ছে এইগুলো মনে রাখার জন্য আমি কি লিখেছি উপরে একটু খেয়াল করো। আমি লিখলাম দেব ও দীপা তার ভাবির সাথে তাঁতির কাছে গেল। সো এটা হচ্ছে একটা মোটামুটি মজার টেকনিক, যেটা মনে রাখা যায় 7টা মৌলিক রাশি। এখানে দ থেকে আসতেছে দৈর্ঘ্য, যার একক মিটার। দ দীর্ঘ থেকে আসতেছে দীপন তীব্রতা, যার একক হচ্ছে ক্যান্ডেলা সিডি। প থেকে পদার্থের পরিমাণ, একক হচ্ছে মোল। ত থেকে তাপমাত্রা, একক হচ্ছে কেলভিন। আর বহ থেকে ভর, একক হচ্ছে কেজি। স থেকে সময়, সময়ের একক সেকেন্ড। এবং লাস্টে ত থেকে আসতেছে তড়িৎ প্রবাহ, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। সো দেখো, আমরা কিন্তু এই যে একটা কথা, দেব ও দীপা তার ভাবির সাথে তাঁতির কাছে গেল, এই কথাটা জাস্ট 1বার 2বার 3বার কয়েকবার মুখস্থ করলে কিন্তু আমাদের পার্মানেন্টলি, স্থায়ীভাবে মনে থাকবে। সো এটা যদি মনে থাকে, দেখবা অটোমেটিকলি এগুলো বের হয়ে যাচ্ছে, সেগুলো আর মনে রাখতে হবে না। তোমরা বাসায় প্র্যাকটিস করো বিষয়টা, 1বার 2বার প্র্যাকটিস করবা, দেখবা অটোমেটিকলি তোমাদের মনে পড়তেছে। সো এটাই হচ্ছে যে মনে রাখার জন্য পড়া আর কি। সো সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু জানাও আমাকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে আর একটু ভালো লাগবে বিষয়টা বুঝতে। এটা হচ্ছে আমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তৈরি করা একটা নোট। ভৌত জগতের উপাদান, হ্যাঁ, ভৌত জগতের উপাদান 3টি। সেই উপাদান 3টি কি মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখেছি। দেখো, ছন্দটা হচ্ছে এরকম: শান্ত ছেলেটি সকল স্থানে যেতে ভয় পায়। শান্ত ছেলেটি অনেক ভীতু মানুষ, সে সকল স্থানে যেতে ভয় পায়। সো এটা হচ্ছে ছন্দ। সো এখান থেকে কি মনে রাখা যায়? শান্ত, শান্ত থেকে লেখা যায় শক্তি। স্থানে, স্থানে থেকে লেখা যায় স্থান। আর ভয়, এখানে ভয় থেকে লেখা যায় ভর। শক্তি, স্থান, ভর, এই 3টাই হচ্ছে আমার ভৌত জগতের উপাদান। আমাদের এরকম একটা এমসিকিউ প্রশ্ন বোর্ড পরীক্ষা আসছিল, বলেছিল নিচের কোনটি ভৌত জগতের উপাদান। সো আমি চেষ্টা করতাম যে শক্তি, স্থান, ভর এগুলো মনে রাখা যায় কি হবে। আলহামদুলিল্লাহ আমার মাথায় সেই টেকনিকটা আসছিল এরকম, যে শান্ত ছেলেটি সকল স্থানে যেতে ভয় পায়। সো দেখলাম হ্যাঁ এটা মিলতেছে, সো আমি এটা তৈরি করে ফেললাম এবং দেখালাম তোমাদের এক ক্লাসে। তোমরা অনেকেই পেয়েছো, হয়তো অনেকে পাওনি। ওকে, সো এরকম ভাবে চাইলে আমরা মনে রাখতে পারি আর কি। আচ্ছা, আরেকটা দেখাই, তাহলে আরো মজা লাগবে। এটাই লাস্ট, দেখো। এটা হচ্ছে স্থান, কাল, ভর, এই 3টা কথা মনে রাখার জন্য আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মজার বিষয়টা: কুচকুচে কালো মানুষ যে স্থানে থাকে তাকে সবাই ভয় পায়। ওকে, কালো মানুষ দেখলে অনেকেই ভয় পায়, কারণ কি মনে করে যে অনেক ভয়ানক কিছু আর কি। সো দেখো, এখান থেকে কি লিখতে পারি?
কালো, কালো থেকে লিখতে পারি কাল, কাল অর্থ হচ্ছে সময়। স্থানে থেকে লিখতে পারি স্থান, আর ভয় থেকে লিখতে পারি ভর। সো কাল, স্থান, ভর এগুলো হচ্ছে আমাদের তিনটা রাশি, যেগুলো আমাদের আপেক্ষিক তত্ত্ব এবং নিউটনের যে তত্ত্ব ছিল সেগুলোর উপর নিয়ে ভিত্তি করে কাজ করে, যেগুলো আমরা পরবর্তীতে জানবো নতুন ক্লাসে আর কি। ওকে, আচ্ছা, আরেকটা মজার বিষয় আছে, যদিও দেখাতে চাচ্ছিলাম, যদি একটু দেখাই। এটা ভেক্টরের ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো যেহেতু ক্লাসটা দেখাচ্ছি, একটু সবকিছু দেখাই একবারে, তাহলে আরো ভালো লাগবে। দেখো, সেটা হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। আমাদের ভেক্টর রাশি মনে রাখতে হয়, ভেক্টর রাশি হচ্ছে মোট 12টা অথবা 13টা এরকম আর কি। সো সকল ভেক্টর রাশি মনে রাখার জন্য এরকম একটা ছন্দ আছে। ছন্দটা হচ্ছে মোটামুটি এরকম, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো, ছন্দটা হচ্ছে সকল ভেক্টর রাশি মনে রাখার ম্যাজিক সূত্র, ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। সো এটাই হচ্ছে ছন্দ। এই ছন্দর মধ্য থেকে কিন্তু আমার 12টা বা 13টা যে ভেক্টর রাশি সেগুলো বের হয়ে আসবে। বহ থেকে আসবে ভর বেগ, একটা ভেক্টর রাশি। বয়কের বে থেকে বেগ, এটাও ভেক্টর রাশি। দন্তস থেকে স্মরণ, ব থেকে বল, এগুলো সবই ভেক্টর রাশি। পয় রফলা থেকে প্রাবল্য, ও থেকে ওজন, ত থেকে ত্বরণ, ম থেকে মন্দন। ভয়কার ভা হচ্ছে ভ্রামক। এই ভ্রামক হতে পারে চৌম্বক ভ্রামক অথবা তড়িৎ ভ্রামক। চৌম্বক ভ্রামক বলুক বা তড়িৎ ভ্রামক বলুক, সকল ভ্রামকই হচ্ছে আমার ভেক্টর রাশি। কিন্তু একটা স্পেশাল ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। এই যে আমি উপরে লিখেছি, শুধুমাত্র জড়তার ভ্রামক রাশিটাই হচ্ছে স্কেলার, আর জড়তার ভ্রামক ছাড়া সকল ভ্রামকই হচ্ছে আমার ভেক্টর। এরপরে আমাদের আসতেছে দন্তস্ব, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। তারপর হচ্ছে ট, ট থেকে আসতেছে টর্ক। তারপরে পয়রফলা থেকে পিস্টন, আর লাস্টে ম থেকে মহাকর্ষীয় প্রাবল্য। সো মোটামুটি এগুলো সবই হচ্ছে আমাদের ভেক্টর রাশি, যেগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে মুখস্থ রাখতে পারি। সো তোমরা একটা কাজ করবা বাসায়, তোমরা চেষ্টা করবা এইভাবে অনর্গল মুখস্থ করতে। এভাবে মুখস্থ করলে তোমার দেখবা কতদিন মনে থাকে, আর জাস্ট একটা ছন্দ মুখস্থ রাখতে পারলে দেখবা কতদিন মনে থাকে। সো তারপরে দেখবা যে আমার কথার সাথে তোমাদের কথা মিলতেছে কিনা, বা আমি যেটা বললাম সেটা প্রমাণ পেয়েছো কিনা। সো এটাই হচ্ছে আমাদের কলেজ লাইফে পড়ালেখা, যে আমরা যাই পড়বো মনে রাখার জন্য পড়বো। আরেকটা কথা বলি তোমাদের, এই যে মনে রাখার জন্য পড়বো বলতেছি, কেন বলতেছি, আমরা যখন বোর্ড পরীক্ষায় যাব, অবশ্যই আমাদের কাছে সাদা পৃষ্ঠা থাকবে। সে পৃষ্ঠায় কিছু লিখতে হবে, অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে সঠিকভাবে। এখন কথা হচ্ছে, আমি যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে চাই, অবশ্যই আমাকে লিখতে হবে সঠিকটা। আমরা কিন্তু আজে বাজে অনেক কিছুই লিখতে পারি, লাভ নেই, লিখলে কি হবে, কাটা, খাতা বাতিল, রেজাল্ট পাবো না। সো আমাকে যেহেতু সঠিকটাই লিখতে হবে, অবশ্যই আমাকে মনে রাখতে হবে আগে। মনে করো তুমি বাসা থেকে ভেক্টর কাকে বলে এই সংজ্ঞাটা মুখস্থ করে গেছো, পরীক্ষার হলে লিখতে যাবা, যেই মাত্র ভুলে গেছো। সেকেন্ড তো মাথায় হাত, এখনই বাসা গিয়ে মুখস্থ করে আসলাম, আর এখনই পরীক্ষা হলে ভুলে গেছি। সো পরে লাভটা কি হইলো? সো এই কারণে বলতেছি, যেহেতু আমি পরীক্ষার খাতায় কিছু লিখতে চাচ্ছি সাদা পৃষ্ঠায় নাম্বার পাওয়ার জন্য, অবশ্যই আমাকে মনে রাখতে হবে। আমি যাই লিখবো মনে রেখে তারপরেই লেখা শুরু করব, আদারওয়াইজ কিছু লিখতে পারবো না, যাই লিখবো সবই ভুল হবে। সো ফাইনালি এটাই বললাম, যে তোমরা যাই পড়বা মনে রাখার জন্য কষ্ট করে পড়বা। আর মনে রাখার সিস্টেমটা কি সেটা তোমরা আস্তে আস্তে যখন পড়বা কলেজ লাইফে, তখন নিজেরাই বের করতে পারবা। আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম আর কি, এভাবে চাইলে মনে রাখতে পারি। আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা এইচএসসি ব্যাচ 2023 এর ব্যাচটাকে নিয়ে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করার চেষ্টা করব, যেহেতু তোমরা কলেজে ভর্তি হচ্ছ নতুন। সো এই বিষয়গুলো তোমাদের কলেজ লাইফ থেকেই জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা নিয়ে অনেকেরই আমাদের স্বপ্ন থাকে। আমরা স্বপ্ন বলতে সাধারণত কি বুঝি? অনেকের ধারণা হতে পারে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি রাত্রে, সেটা হয়তো স্বপ্ন। হ্যাঁ, সেটা অবশ্যই একটা স্বপ্ন, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য স্বপ্নটা আসলে সেটা না। আমরা যেহেতু ছাত্র জীবনে আছি, আমাদের এই জীবনটা অনেক লং জীবন। সো এই শিক্ষা জীবনে, ছাত্র জীবনে আমাদের স্বপ্ন হতে হবে পরিশ্রমের উপর ভিত্তি করে, অর্থাৎ যেটাকে আমাদের রাত জেগে জেগে পড়ার টেবিলে অথবা অন্য কোনো উপায়ে নিজের জীবনে সাফল্য অর্জন করা, সেটা হচ্ছে জীবনের, ছাত্র জীবনের জন্য একটা স্বপ্ন বা সফলতা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে
আমরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়ে অনেকেই অনেকটা আবেগ স্বপ্ন জর্জরিত থাকি। সো কলেজ লাইফ থেকে শুরু হয় আমাদের সেই স্বপ্নের পথে চলা। 2টা বছর পর আমরা এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাই, বোর্ড পরীক্ষা সম্পন্ন হয়। তারপর আমরা সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে জার্নিটা 3 মাস কিংবা 4 মাস, সেই লং জার্নিতে প্রিপারেশন নিতে থাকি এবং সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ নিয়ে আমার স্বপ্নের ক্যাম্পাসে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, একটু ওয়েট করো। হ্যাঁ, কথা বললে দেখা যায় বাইরে থেকে সাউন্ড আসলে একটু প্রবলেম হয়। হ্যাঁ, সো একটু দেখো যতটুকু বলতেছি আর কি। আমি চেষ্টা করতেছি মিউট রাখতে, তারপর যার মিউট হচ্ছে না একটু কষ্ট করে মিউট রাখো, তাহলে ভালো হবে। ওকে, সো এখন দেখো আমি যেখানে ছিলাম আর কি। সো আমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা নেই অবশ্যই এইচএসসি পরীক্ষার পরে, সেটা সাধারণত হয়ে থাকে আর কি, আমরা সেটা জানি আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারপরে পড়ালেখা, এটা নিয়ে আমাদের সঠিক দিক নির্দেশনা জানতে হবে। সেটা অবশ্যই কলেজ লাইফ থেকে জানাটা উচিত। কারণ আমি এই বিষয়টা বা এই সময়টুকুতে ছিলাম, এই জার্নিতে ছিলাম। সো আমার অবশ্যই ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা আছে। সো সেই অভিজ্ঞতার আলোকেই তোমাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করা। সো তোমরা একটু মনোযোগ দিও বাকি অংশে। সো সাপোজ মনে করো আমরা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয় এটা নিয়ে অনেকেই আবেগে আপ্লুত থাকি। 1 নাম্বার যে ক্যাম্পাসটা আমাদের সকলেরই সামনে ঘুরপাক খায় সেটা হচ্ছে বুয়েট ক্যাম্পাস। 2 নাম্বার যে ক্যাম্পাস নিয়ে আমরা অনেকটা আবেগে থাকি সেটা হচ্ছে ঢাকা মেডিকেল। এবং সর্বশেষ 3 নাম্বার যেই ক্যাম্পাসটা নিয়ে আমরা আবেগে আপ্লুত থাকি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো দেখো আমি সাইডে লিখে দিচ্ছি যে বুয়েট থেকে যদি তুমি পাশ করো তাহলে তুমি একজন ইঞ্জিনিয়ার হয়ে বের হবা। ঢাকা মেডিকেল থেকে পাশ করলে তুমি একজন ডক্টর হয়ে বের হবা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পিওর সাবজেক্টে পড়লে বা একটি মানসম্মত সাবজেক্টে পড়লে তুমি সেই সাবজেক্টের উপরে একটা দক্ষতা অর্জন করবা, অনেক জ্ঞান থাকবে। অর্থাৎ বলা যায় সেই সাবজেক্টের উপর একটা বিজ্ঞানী হওয়ার চেতনা থাকতে পারে তোমার, বা গবেষক হওয়ার চেতনা থাকতে পারে। সো এই জন্য লিখলাম বিজ্ঞানী হতে পারবা। এখন কথা হচ্ছে যে এই যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এত আবেগে আপ্লুত থাকি, সো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা না পাওয়াটা অনেকটা ডিপেন্ড করে আমাদের এই এইচএসসি পড়ালেখার উপর। দেখা যায় যে আমরা অনেক কষ্ট করে এই কলেজের 2টা বছর পড়ালেখা করি, অনেক পরিশ্রমের পরও দেখা যায় অনেকের চান্স হচ্ছে, অনেকের চান্স হচ্ছে না। সো দেখা যায় চান্স হচ্ছে না, এর পিছনে অনেক কারণ থাকতে পারে। সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে সঠিক পারপাসে না আগানো বা সঠিক গাইডলাইন নিয়ে না আগানো এবং পড়ালেখাটাকে কন্টিনিউ করতে না পারা, এটা আমার কাছে একমাত্র কারণ মনে হয়। সেটা হতে পারে এইচএসসিতে ভালো রেজাল্ট করা, হতে পারে সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা না পাওয়া। সো আলোচনা এতটুকুতে সবাইকে যতটুকু বললাম সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। জি, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা থ্যাংক ইউ। সো আমি আবারও বলতেছি, আমি ব্যক্তিগতভাবে যেই প্রবলেমটা ফেস করতাম সেটা হচ্ছে আমি কন্টিনিউ করতে পারতাম না। সাপোজ মনে করো আমরা যখন কলেজে ভর্তি হই, ইন্টার ফার্স্ট ইয়ারে জীবন যখন শুরু হয় আমাদের, তখন আমরা রেগুলারিটি অনেকটা ভদ্র স্টুডেন্টের মতো প্রতিদিন ক্লাস করতাম কলেজে। প্রাইভেট টিচার ছিল, কোচিং করতাম সেখানে। মোটামুটি অনেকটা এমন একটা সিস্টেমে পড়ালেখা করেছি যাতে আমাদের দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো। এরকম হয়েছে কয়েক মাস, কিন্তু তারপর আস্তে আস্তে আমাদের পড়ালেখার যে অবস্থা সেই অবস্থা এতটাই করুণ হয়েছে, এইচএসসিতে পাশ করাটা নিয়ে আমাদের কাছে সন্দেহজনক লেগেছিল। তার একমাত্র কারণ ছিল আমার ব্যক্তিগত মতামত, সেটা ছিল আমার কন্টিনিউ ধরে রাখতে না পারা। সো আমি সবাইকে আবার বলতেছি যে প্রত্যেকেই যেহেতু কলেজে ভর্তি হচ্ছে, সো সবাই একটু চেষ্টা করবা যে কন্টিনিউ রাখাটা কীভাবে যায়। অর্থাৎ তুমি যতটুকুই পড়ো প্রতিদিন পড়ার চেষ্টা করো। এরকম যাতে না হয় যে সপ্তাহে 3 দিন পড়েছি বাকি 2 দিন পড়ার টেবিলের কাছেই যায়নি, বা মাসের মধ্যে 15 দিন পড়েছি ভালো করে বাকি 15 দিন ঘুরে ফিরে হেলে ফেলে কাটিয়ে দিয়েছে।
তার ফলে দেখা যাবে যে আমার মতো তোমাদের দশা হয়েছে বা আমার মতো তোমার অবস্থায় পড়তে হবে। সো দিন শেষে দেখা যাবে যে সামান্য পরিমাণ কষ্ট করেও সেই কষ্টের ফলাফল কিছুই আসবে না, রেজাল্ট আসবে জিরো। সো সবাইকে আবার রিকোয়েস্ট করতেছি যে সবাই যখন কলেজে ভর্তি হবা কম বেশি প্রতিদিন পড়বা, কেউ পড়াকে ফাঁকিবাজি করবা না। আচ্ছা, এই হচ্ছে মূল কথা। সো আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে আমরা সাধারণত জানি যে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কখন থেকে নেওয়া উচিত। অনেকেই মনে করতে পারে হ্যাঁ, ভর্তি পরীক্ষার প্রস্তুতি অবশ্যই এইচএসসি পরীক্ষার পর নেওয়া উচিত, কারণ সকলেই তো এইচএসসি পরীক্ষার পরেই ভর্তি কোচিংয়ে ভর্তি হয়, ভর্তি পড়ালেখা শুরু করে, দিন রাতে 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা সকলেই পড়ে। সো আমারও উচিত যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমি এইচএসসি পরীক্ষার পরেই নিব। কিন্তু এই কথাটা হচ্ছে মারাত্মক লেভেলের ভুল কথা, যেটা আমরা অনেকেই জানি না। আমি যতটুকু শুনেছি, আমি যদিও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, সো আমার মতামতটা হচ্ছে তাদের কাছ থেকে শুনে তারপর তোমাদেরকে জানানো। আমি যতটুকু শুনেছি যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তারা প্রত্যেকেই তাদের স্বপ্নের ক্যাম্পাসে পড়ালেখা করার জন্য, সেই স্বপ্নের ক্যাম্পাসে তাদের ভার্সিটি লাইফটুকু পার করার জন্য তারা প্রিপারেশন শুরু করে কলেজ জীবনের শুরু থেকেই। আমি আবারও বলতেছি, কলেজ জীবনের শুরু থেকেই তারা ভার্সিটির প্রিপারেশনটুকু শুরু করে। আর তাদের ভার্সিটি প্রিপারেশনটুকু হয় এইচএসসির বেসিকের পরে একটু একটু করে। এরকম না যে তারা অ্যাডমিশনের জন্যই একেবারে ফুললি স্পিডে পড়া শুরু করে, এরকম কিন্তু না। তারা প্রথমে টার্গেট রাখে যে এইচএসসি পরীক্ষায় সর্বপ্রথম তাকে ভালো রেজাল্ট করতে হবে, সেই ভিত্তিতে বেস করে তারা প্রথমেই এইচএসসি বেস পড়ালেখাটা করে। তারপর আস্তে আস্তে একটু একটু করে সে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকে। অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশন হবে 80%, আর আমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন হবে শুরু থেকেই 20%। সো এই 80 আর 20% যদি আমরা রিগুলারসলি বা কন্টিনিউভাবে করতে পারি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একেবারে এইচএসসি পরীক্ষা পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমি যেই ক্যাম্পাসে পড়তে চাচ্ছি সেই ক্যাম্পাসে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো সবাইকে যতটুকু বললাম এতটুকু অংশ বুঝতে পারলা কিনা একটু জানাও আমাকে। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কি একেবারে শুরু থেকে শুরু করব আমাদের যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি? হ্যাঁ, আমার সাজেস্ট অবশ্যই শুরু থেকে শুরু করা উচিত। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমাদের কিভাবে আগাতে হবে। আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো পরে। এখন যে বিষয়টা আমাদের জানা দরকার আর কি, সেটা হচ্ছে দেখো, আমি তো লিখেছি, এটা তো বলেই ফেললাম যে কলেজে ভর্তি প্রস্তুতি কলেজের প্রথম দিন থেকে নেওয়া উচিত। আচ্ছা, এখন একটা বাস্তবতা বলি তোমাদের। বাস্তবতাটা হচ্ছে যে যখন তোমরা এইচএসসি বোর্ড পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষার পর তোমাদের হাতে মোটামুটি 3 থেকে 4 মাস সময় থাকে ভর্তি পরীক্ষা শুরু হতে। সো খুবই সামান্য একটা সময় থাকে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। সো এই সামান্য সময়ের মধ্যে তোমাদের হিমশিম খেতে হয় অনেক জায়গাতেই, কি করবে, কোথায় যাবে, কীভাবে ভর্তি হবে, প্রিপারেশন নিবে কীভাবে, কতটুকু পড়বে, কতটুকু পড়বে না। সো ইটিসি ইটিসি অনেক কিছুই মাথায় ঘুরপাক খাবে তখন। সো এই বিষয়ে একটু ধারণা দিচ্ছি তোমাদের। সো যেটা হয় আর কি, আমরা মনে করো সাধারণ অর্থে একটা, সাপোজ মনে করো আমার উদাহরণ কথাই আমি চিন্তা করতেছি। সাপোজ মনে করো আমি ভর্তি পরীক্ষা দিব, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। সো আমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই ভর্তি কোচিংয়ে ভর্তি হবো, একটা কোচিংয়ে ভর্তি হব। সো মনে করো আমি ভর্তি কোচিংয়ে ভর্তি হচ্ছি, আমি যে মানটা লিখতেছি এটা কিন্তু ন্যূনতম মান, কমপক্ষে এই ফিতেই ভর্তি করানো হয়, এর কমে ভর্তি করানো হয় না সচরাচর। এর উপরে হতে পারে অনেক, কিন্তু ন্যূনতম হচ্ছে এটাই। সো মনে করো আমি ভর্তি পরীক্ষার ভর্তি কোচিং করার জন্য একটা কোচিংয়ে ভর্তি হলাম, কমপক্ষে 10,000 টাকা দিয়ে সেখানে ভর্তি হলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যে কোচিংয়ে ভর্তি হয়েছি সাধারণতই প্রতিটি কোচিংয়েই দেখা যায় একটা বেচে কমপক্ষে 40 অথবা 50 জন স্টুডেন্ট থাকে, যার মাঝে আমরা 3টা মাস সময় দিয়ে ক্লাস করি। এখন কথা হচ্ছে এই যে 30-40 জন বা 50 জন থাকতেছে, তার মাঝে আমি কতটুকু বুঝতে পারবো শর্ট
সময়টুকুতে, সেটা একটা বিষয়। সো আমরা দেখা যায় সচরাচর যাদের কাছে আর্থিক যে বিষয়টা অ্যামাউন্টটা সেটা ভালো থাকে, তারা চায় যে যেই সকল ভাইয়ার আপুরা ক্লাস নিচ্ছে সেই কোচিংয়ে, সেই সকল ভাইয়া আপুদের কাছে আলাদাভাবে তারা প্রাইভেট পড়বে। ভর্তি কোচিংয়ের যে আলাদা প্রাইভেটটা থাকে সেটা পড়বে তাদের বাসায় গিয়ে বা অন্য কোনোভাবে। সো ২ নাম্বার পয়েন্ট হচ্ছে যে ভাইয়া আপুদের প্রাইভেট ব্যাচে তারা ভর্তি হয়। তারা তো প্রথমে ভর্তি হয়েছিল ১০,০০০ টাকা দিয়ে ৩ মাস পড়ার জন্য ভর্তি কোচিংয়ে ভর্তি হয়েছিল। কিন্তু সেই ভর্তি কোচিংয়ে এত স্টুডেন্টের মাঝে তার বুঝতে প্রবলেম হওয়ার কারণে বিকল্প অপশন হিসেবে সে আরও টাকা ইউজ করতেছে সেই ভাইয়া আপুদের প্রাইভেট ব্যাচে, যেই ভাইয়া আপুরা ক্লাস নিচ্ছিল সেই ভর্তি কোচিংয়ে। সো প্রাইভেট ব্যাচে দেখা যায় ৪-৫ জন থাকে স্টুডেন্ট। সো সেখানে ভাইয়া আপুদের প্রাইভেট ব্যাচে ভর্তি হচ্ছিল, আর সেখানে মোটা অঙ্কের একটা টাকা দিতে হচ্ছিল, কারণ ভাইয়া আপুদেরা যেহেতু পড়তেছে বা পড়াবে তারা অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা অবশ্যই যে অ্যামাউন্টটা নিবে সেটা ন্যূনতম হলে আমি ধরতেছি ৫,০০০ করে, প্রতি মাসে ৫,০০০ করে। সো তুমি যদি সেই ভাই আপুদের প্রাইভেট ব্যাচে পড়তে চাও তাহলে কমপক্ষে ৩ মাস পড়বে। সো ৩ মাসের জন্য তোমার মোটামুটি অ্যামাউন্ট আসবে ১৫,০০০ টাকা। সো দেখো তুমি ভর্তি কোচিংয়ে ভর্তি হলে ১০,০০০ টাকা দিয়ে, এবং প্রাইভেট ব্যাচে যে খরচ ৩ মাসে মিলিয়ে আসতেছে ১৫,০০০ টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকে তো দেখা যায় গ্রামের বাইরে থাকো, সরি শহরের বাইরে থাকো, শহরে আসা, তারপর হচ্ছে শহরে যে হোস্টেলে থাকা, খাওয়া দাওয়া সব কিছু মিলে মনে করি যে মোটামুটি ৫,০০০ টাকা লাগতেছে। প্রতি মাসে যদি ৫,০০০ টাকা লাগে তাহলে কিন্তু ৩ মাসে অনেক বেশি। সো আমি সব কিছু অ্যাপ্রক্সিমেট করি আর কি। সর্বমোট আমি যেটা ধার্য করতেছি যে আমার ব্যক্তিগত পারপাস অনুযায়ী আমি যদি ভর্তি যে পরীক্ষাটা ৩ মাসের সময়, এই ৩ মাসের সময়ের মধ্যে আমার পেছনে খরচ করতে হবে সর্বমোট প্রায় ৩০,০০০ টাকা। সো আমি আরও বলতেছি সর্বমোট প্রায় ৩০,০০০ টাকা, এটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম একটা অ্যামাউন্ট। যদি আমি চাই আরও ভালো ভাই আপুদের ব্যাচে পড়বো তাহলে আমাকে আরও বেশি পরিমাণ টাকা খরচ করতে হবে। যদি আমি বেশি মাস পড়ি, ৩ মাসের জায়গায় ৪ মাস পড়ি, তাহলে বেশি পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে। সো দেখা যায় অ্যামাউন্টের পরিমাণ কিন্তু দিন দিন আরও বাড়বে, সেটা কিন্তু কমবে না। সো মোটামুটি সাধারণভাবে বলা যায় যে ভর্তি কোচিংয়ের জন্য বা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মোটামুটি আমার এরকম একটা অ্যামাউন্ট খরচ হতে পারে, যেটা আমাদের সর্বনিম্ন। এখন কথা হচ্ছে যে এত অ্যামাউন্ট যদি আমাদের ৩-৪ মাসে খরচ হয়, সেই টাকা অ্যামাউন্ট আমরা কতদিনে জমাবো, বা আমাদের অনেকের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পক্ষে সম্ভব কিনা আদৌ, সেটাও একটা প্রশ্ন। সো এটাই হচ্ছে বাস্তবতা, এটা আমাদের হয়ে থাকে আর কি। সো সবাইকে বলতেছি এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো মোটামুটি অনেক আলোচনা করলাম, যদি এখানে কারো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার দেখা যাচ্ছে স্যার মনে করেন মানে একটা এমন একটা পজিশন হয়ে যাচ্ছে স্যার ইন্টার যে মানে মানে স্যার টাকা খালি খরচই হচ্ছে, কিন্তু আসলে মনে করেন আমার আসলে অ্যাকচুয়াল লাভটা হচ্ছে কিনা এটা একটা কোশ্চেন ভাই। কারণ বাবা মা তো মনে করেন টাকা ঢালতেই আছে, কিন্তু এখন নিজের লাভটা হচ্ছে কিনা এটা একটা কোশ্চেন, বুঝছেন স্যার? এটা প্রশ্ন ঠিক আছে তোমার, যে তুমি টাকা ঢালতেছো, এখন তোমার লাভ হচ্ছে কিনা সেটা তোমার নিজেকে প্রশ্ন করে নিজেকে উত্তর খুঁজতে হবে, সেটা আমার পক্ষে বলাটা পসিবল না। কারণ ইন্টার লাইফ কিন্তু প্রত্যেকজনের কাছে, যেহেতু প্রত্যেকের পিতামাতাই তার সন্তানের পিছনে খরচ করতেছে মোটা অঙ্কের টাকা, সো তাদের সন্তানরা কতটুকু সেই অ্যামাউন্টের উপর পারপাস করে পরিশ্রম করতেছে, মেধা দিচ্ছে, যার ফলে রেজাল্ট বা আউটকামটা তাদের কাছ থেকে আসবে। সো সেটা ব্যক্তিগতভাবে আমি কি বলবো সেটা তো আমি বুঝতে পারতেছি না, কারণ আমার পক্ষে সেটা বলা সম্ভব না। এটা প্রতিটা স্টুডেন্টের জন্য এক এক ধরনের উত্তর এক একভাবে আসে। আশা করি বুঝতে পারছো যে প্রশ্ন করেছো আর কি। জি স্যার। আচ্ছা, সো মোটামুটি এতটুকুই ছিল যে আমাদের ভর্তি প্রস্তুতি আর আমাদের যে দিক নির্দেশনামূলক কথা সেটাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এখন যে বিষয়টা তোমাদের দেখাতে চাচ্ছি, যদিও আমি তোমাদের অনলাইনে পড়াচ্ছিলাম, আমি একেবারে শুরুতে যখন পড়ানো শুরু করি সময়টা ছিল ২০২১ সাল আগস্টের ১ তারিখ। আমি তখন থেকেই একেবারে শুরু থেকেই তোমাদের না, তোমাদের আরেক ব্যাচ ছিল সিনিয়র আপুদার, ভাই আপুরা তারা পড়েছিল।
আর সেই ব্যাচটাতে আমি যে ক্লাস নিয়েছি শুরুতে একেবারে জুম অ্যাপে নতুন যখন রানিং করি পড়ানো, তখন দেখা যেত আমি দিনের বেলা প্রায় ২ বেলা অথবা ৩ বেলাও ক্লাস নিয়েছি এবং প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করতাম। হয়তো মাঝে মধ্যে একটু মিস হতো। কিন্তু আমি সেই ক্ষেত্রে সেই কয়েকটা দিন আমি কোনো মাসিক যে পেমেন্ট সেটা আমি নিইনি। অনেকদিন টানা ফ্রিতে পড়িয়েছিলাম। তারপর আস্তে, আস্তে আগস্টের পরে আমি কয়েকটা প্রাইভেট ব্যাচ চালু করি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেই প্রাইভেট ব্যাচ এখনো রয়েছে। আর তখন তো ছিল শুধুমাত্র ইন্টার স্টুডেন্ট। আল্লাহর রহমতে এখন আমার 9, 10 স্টুডেন্টও আছে। সো মোটামুটি দেখা যায় যে আল্লাহর রহমতে আমার প্রাইভেট ব্যাচ এখন মোটামুটি অনেকটাই আছে আরকি। সো সেই ভিত্তিতে আমি আমার ফেসবুকের একটা গ্রুপ খুলি। তোমরা সকলেই জানো কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম। সো সেই গ্রুপের ভিত্তিতেই দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আগ্রহী হচ্ছে হ্যাঁ ক্লাস করবে। সো আমি পুনরায় আবার ফ্রি ব্যাচটাকে চালু করি। প্রথমে ফ্রি ব্যাচ ছিল, তারপর ফ্রি ব্যাচ বন্ধ ছিল প্রায় ২ মাসের মতো। তারপর আবার ফ্রি ব্যাচ চালু করি। তারপর সেই ফ্রি ব্যাচে ক্লাস নেওয়া হচ্ছে এবং এখনো চেষ্টা করতেছি নেওয়ার। সেটা হচ্ছে সপ্তাহে ৩ দিন, এসএসসি সপ্তাহে ৩ দিন এবং এইচএসসি সপ্তাহে ৩ দিন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি স্পেশালভাবে তোমাদের এই এইচএসসি ২০২৩ ব্যাচটাকে নিয়ে যে স্বপ্ন দেখি, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যদিও এটা একটা কি বলবো মার্কেটিং হতে পারে, তারপর তোমরা একটু দেখো আরকি। কারণ আমি যেই প্ল্যান নিয়ে তোমাদের কাছে তোমাদের ব্যাচটাকে নিয়ে এগোতে চাচ্ছি, এরকম প্ল্যান এর আগে কখনো করা হয়নি। আমি আমার যেই আমি যেভাবে পড়াই আরকি অফলাইনে, সেইভাবেও শুরু করা হয়নি। আর আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে আমি এখন একটা বর্তমানে স্কুলের শিক্ষক এবং আমি একটা কোচিংয়ের শিক্ষক। আর আমি চেষ্টা করতেছি যতটুকু দূর আগানো যায় আরকি। এবং সেই শিখানোর প্রতি ভালো লাগা নিয়েই তোমাদের এই অনলাইন কার্যক্রম শুরু করা। সো আমি তোমাদের এই এইচএসসি ব্যাচ ২০২৩ অর্থাৎ যারা নতুন কলেজে ভর্তি হচ্ছ সায়েন্স নিয়ে, তাদের সেই ব্যাচটাকে নিয়ে কি পরিকল্পনা করতেছি সেটা নিয়ে একটু কথা বলতেছি। সো একটু এই অংশে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। যেহেতু তোমাদের এই ব্যাচটাকে নিয়ে আমার একটা অনেক স্বপ্ন রয়েছে, সো আমি নাম দিচ্ছি স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি ২০২৩। আচ্ছা, সো আমি চাচ্ছি যে তোমাদেরকে এমনভাবে গাইডলাইন দেওয়ার ইনশাআল্লাহ, প্রায় যতটা দিন তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে এবং ভর্তি পরীক্ষার প্রিপারেশন তোমরা নিচ্ছ, অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত, ইনশাআল্লাহ ঠিক ততদিন আমি তোমাদের এই ব্যাচটাকে নিয়ে কার্যক্রম করার চেষ্টা করব। আর এই ব্যাচটা হবে সাধারণত ২টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে ভর্তি কোচিং। আচ্ছা, সো আমরা একটু আগানোর চেষ্টা করি সেটা কীরকম হতে পারে। আমি সাধারণত আমি তোমাদের এইচএসসি ২০২৩ যে ব্যাচ, সেখানে আপাতত ৩টা বিষয় নিয়ে পড়ানোর চিন্তা করতেছি। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। অবশ্যই ২টা পত্রই থাকতেছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আর বাকি যে সাবজেক্টগুলো থাকতেছে বায়োলজি, আইসিটি, এটা হচ্ছে প্রস্তাবিত। সেটা সেই ব্যাচের স্টুডেন্টের উপর ভিত্তি করে এবং তাদের রেসপন্সের উপর ভিত্তি করে বাকিগুলো আমি শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কথা হচ্ছে যে এই ব্যাচে আমি কীভাবে পড়াবো বা ব্যাচের বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমি চেষ্টা করব আমি প্রতি মাসেই ৩০ দিন ক্লাস নেওয়ার। আর আমি প্রতি ক্লাসটি জুম অ্যাপের মাধ্যমে নিব এবং জুম অ্যাপের মাধ্যমে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি বললেন যে প্রতি মাসে ৩০ দিন ক্লাস দিবেন, এটা কি আদৌ কি সত্যি কিনা? তোমরা চাইলে তোমার সিনিয়র যে ব্যাচ আছে এইচএসসি ২০২৩ ব্যাচ, সরি এইচএসসি ২০২২ ব্যাচ, তাদের সাথে একটু কথা বলতে পারো। আমার এইচএসসির ২২ ব্যাচের স্টুডেন্টকে আমি যে পড়াচ্ছি সপ্তাহে ৩ দিন, সপ্তাহে প্রতিদিন আর কি, সপ্তাহে ৬ দিনই পড়াচ্ছি, প্রতিদিন প্রায় ১ ঘন্টা। আর প্রতি শুক্রবার তাদের পড়াচ্ছি টানা ৩ ঘন্টা। সো সেই হিসেবে দেখা যাচ্ছে যে আমি তো মাসে ৩০ দিনই পড়াচ্ছি এবং সপ্তাহের যে বন্ধের দিন সেই বন্ধের দিনও পড়াচ্ছি, কিন্তু বেশি সময় পড়াচ্ছি। সো তোমরা চাইলে তাদের সাথে কথা বলে দেখতে পারো যে আমি কতদিন পড়াচ্ছি তাদের সাথে। ওকে, তারপরে দেখো ২ নাম্বার বিষয়টা হচ্ছে যে আমি প্রতিটা ব্যাচে যেভাবে ক্লাস নেই, 9, 10, ইন্টার, প্রতিটা ব্যাচে ক্লাস নেওয়ার চেষ্টা করি এরকমভাবে। আমাদের মূল বইয়ের যে বেসিক আলোচনা থাকে সেটা আমরা প্রথমে আলোচনা করি, মূল বইয়ের বেসিক ক্লাস।
তারপর হচ্ছে সেই অধ্যায়টার বেসিকটুকু কমপ্লিট হওয়ার পর সেই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করা হয়। আর তারপরে আরেকটা ভাবে ক্লাস নেওয়া হয়, সেই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন সমাধান করা হয়। সো মোটামুটি ছিল এতটুকুই। তারপরে তারপরে আমাদের যেটা পরিকল্পনা আছে আর কি, যে শুধু পড়ালেই তো হবে না, তোমাদের পরীক্ষার একটা আয়োজন করতে হবে, কতটুকু তোমরা বুঝতে পারতেছো বা বুঝতে পারতেছো না, এর উপর ভিত্তি করে মেধা যাচাই করা আর কি। সো সেই হিসাবে প্রতিটা অধ্যায় শেষ হলে আমরা চেষ্টা করব যে পরীক্ষা নেওয়া। আর পরীক্ষাটা হবে অবশ্যই সৃজনশীলের উপর এবং এমসিকিউর উপর। শুধু যে এমসিকিউর উপর পরীক্ষা হবে এটা না, কারণ কি আমরা সৃজনশীলের উপর পরীক্ষা দিতে অনেকেই অভ্যস্ত হই না। সৃজনশীলের উপর পরীক্ষা দিতে অনেকেই ভয় পায়, কারণ সৃজনশীল প্রশ্ন সমাধান করা অনেকের পক্ষে টাফ হয়। অনেকেই চায় যে ভাইয়া আপনি এমসিকিউর উপর পরীক্ষা রাখেন, সৃজনশীলটা আপাতত না দেন। কিন্তু কথা হচ্ছে যে তোমাদের সৃজনশীলের উপর জোর দেওয়াটা খুবই জরুরি। এমসিকিউটা মোটামুটি হলেই হয়, কিন্তু সৃজনশীলটা অনেকটাই জড়িত, বলতে গেলে মারাত্মক লেভেলে জরুরি আর কি। সো চাচ্ছি যে প্রতিটা পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকবে, ইনশাল্লাহ সৃজনশীল থাকবে, আর সৃজনশীলের উপর বেশি জোর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর প্রতিটা ক্লাস অবশ্যই রেকর্ড থাকতেছে, যদিও লাইভ ক্লাস, জুম অ্যাপের লাইভ ক্লাস, এবং অবশ্যই রেকর্ড থাকবে। আচ্ছা, আর সর্বশেষে এই পয়েন্টটা তোমরা দেখো, এখানে যেটা লিখেছি সেটা মোটামুটি আশা করতে পারি যে এরকম হতে পারে, যে স্পেশাল পয়েন্ট হচ্ছে এটাই, যারা আর কি এইচএসসি 2023 ব্যাচের প্রাইভেট ব্যাচে যারা পড়বে, তাদের জন্য যে পরিশ্রমটুকু করা হবে ভর্তি কোচিংয়ে, যে বিষয়টা সেটা ন্যূনতম রাখার চেষ্টা করা হবে, বা সেটা তাদের রেসপন্সের ভিত্তিতে এবং স্টুডেন্টদের সংখ্যার ভিত্তিতে আমি সেটাকে সম্পূর্ণ ফ্রি রাখতে পারি ইনশাল্লাহ। সো এটাই ছিল আমাদের তোমাদের জন্য আর কি এই 2023 ব্যাচে যে স্পেশাল প্রোগ্রামটা অনলাইনে, সেটা চালু করার একটা দিক নির্দেশনা। আর এই ব্যাচটার সময়সীমা কতদিন হতে পারে? এই ব্যাচটার সময়সীমা হচ্ছে তোমাদের যতদিন এইচএসসি পরীক্ষা হচ্ছে ঠিক ততদিন, আর যতদিন তোমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ ঠিক ততদিন ইনশাল্লাহ। আর প্রতিটি ক্লাস তো আমি নিচ্ছি জুম অ্যাপের মাধ্যমে। তোমরা অলরেডি অনেকে জানো যে জুম অ্যাপের মাধ্যমে কীভাবে ক্লাস নিচ্ছি, এভাবে হাতে কলমে ক্লাস নিচ্ছি, বোর্ড মার্কারে যাচ্ছি না। আর ইনশাল্লাহ আমি এইভাবেই ক্লাস নিব। আর কথা হচ্ছে যে প্রতিটা ক্লাস রেকর্ড থাকতেছে, যারা পরবর্তীতে মিস করবে, প্রাইভেট ব্যাচে আর কি, পরবর্তীতে মিস করবে বা যখন তাদের রিভিশনের প্রয়োজন হবে অবশ্যই তারা সেটা দেখে নিতে পারবে। সো মোটামুটি এই ছিল প্ল্যাটফর্মের যে বিষয়টা আলোচনা সেটা। আর এটা অবশ্যই মাসিক পেমেন্ট হিসেবে এই ব্যাচটাকে চালু করা হবে, কারণ এই ব্যাচটাতে ফ্রি বিষয় দেওয়াটা আমার পক্ষে পসিবল না, কারণ এখানে প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। আর প্রতিদিন যেহেতু ক্লাস নিচ্ছে অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে তোমাদের প্রতি অনেক, হতে পারে অ্যাডমিশন, হতে পারে একাডেমিক, যেহেতু আমাকে পরিশ্রম করতে হবে অবশ্যই, পরিশ্রমের পারিশ্রমিক এটা সব জায়গাতেই প্রয়োজন। সো সেই হিসেবে আমাদের এই ব্যাচটার জন্য ন্যূনতম মাসিক একটা পেমেন্ট থাকবে প্রতি সাবজেক্টের উপর ভিত্তি করে। সো এতটুকু ছিল মোটামুটি এই প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা আর কি। সো সবাইকে বলতেছি, সবাই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে, এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা স্যার, একটু একটা কোশ্চেন স্যার, অন্য একটা বিষয় স্যার।